আমরা একটা নির্বাচন চাই এই সংস্কারকে ত্বরান্বিত করবার জন্য, সেই নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন। আবার বিএনপির পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটি বলা হয়েছে, সেটি বলা হয়েছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দলীয়করণ করা হয় সেটি থেকে যেন রক্ষা করা যায়, সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেরা যেন নিজেদের মতো কাজ করতে পারে, সেভাবে বিএনপির পক্ষ থেকে সেই জায়গায় আপত্তি আছে। আবার বিএনপি চাচ্ছে সংসদ নির্বাচন, এনসিপি বলছে জাতীয় গণপরিষদ নির্বাচন। আসলে নির্বাচন নিয়েও তো বিরাট একটা ধোঁয়াশার তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আপনি রাজনৈতিক ধন্যবাদ কিভাবে দেখবেন? তার আগে আমি একটু যুক্ত করে দেই, ডিভিশনটা কেন হলো। আপনার মনে আছে, আমাদের সবার মনে আছে, রংপুরে যেদিন আবু সাইদ মারা গেলেন, ওই একই দিনে চট্টগ্রামে ছাত্র দলের একজন নেতা তিনিও মারা গেলেন। আচ্ছা, এতদিন আমরা যারা ইতিহাসের প্র্যাকটিসটা করলাম, আমরা কয়জন সেই ওয়াসিমের কথা মনে রেখেছি? কখনো কি তার নামটা আমরা এনেছি? এমনকি গত কয়েকদিন আগে পহেলা বৈশাখ আপনি রাষ্ট্রের সমস্ত মেকানিজমকে ব্যবহার করে আপনি যে স্লাইড শো করলেন, সেখানেও তাকে আপনি বাদ রাখলেন। অর্থাৎ আপনি একজন শহীদকে ট্রিট করছেন তার পলিটিক্যাল আইডেন্টিটি দিয়ে। যখন আপনি একজন শহীদকে তার রাজনৈতিক পরিচয়ে বিভক্ত করবেন, উপরে তুলবেন অথবা নিচে নামিয়ে আনবেন, ওই শহীদের ফলোয়ার যারা, তারা কি আপনাকে ওয়েল রিসিভটা করবে? কখনোই করবে না। তো এই জায়গাগুলো আপনি যদি বলেন যে আমাদের এই বিভাজনের যে জায়গাটা, এটা আমাদের প্রত্যাশিত ছিল না, কিন্তু আমাদের এখানে তো বহুদা বিভক্ত। আপনি সোশ্যাল মিডিয়াতে আজ থেকে 10 মাস আগে যে ধরনের উন্মাদনা দেখেছেন, আচ্ছা আমরা আমাদের আচরণের মধ্যে কি কোনো পরিবর্তন করেছি? আমরা একটা মন্তব্য করলে আমি এসে ঝাঁপিয়ে পড়ছি। আমাকে একদিন জিজ্ঞেস করছে যে আমাদের পরিবর্তনটা কি হলো। আমি বললাম যে আপনি সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন আমাদের পরিবর্তনটা। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাই, আমরা রাজনৈতিক দলের চরিত্রের পরিবর্তন চাই, কিন্তু আমরা নিজের কোনো পরিবর্তন চাই না। আচ্ছা, এই যে যেটা বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর না 10 বছর, কেউ কেউ বলছে সারা জীবন, এটা আপনি আপনার কথা বলতে পারেন। শেখ হাসিনার সমর্থকরা বলতেন উন্নয়নের দরকার শেখ হাসিনার সরকার, তারপরে বলতেন সারা জীবন দরকার শেখ হাসিনার সরকার। আমরা তার ক্রিটিক করেছি বলে আমাদেরকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রল করা ইত্যাদি করা হতো। আজকে একই ঘটনার রিপিট আপনি দেখতে পাচ্ছেন, এবং এটা নিয়ে আপনি যখন ভিন্ন মত দিচ্ছেন, আমি কেন 15 বছরের ফ্যাসিবাদের বিপরীতে আপনার 8 মাসের একটা শিশু ফ্যাসিস্ট হয়ে উঠছে না, এটা আমি কিভাবে বলবো? আপনি আমাকে কথা বলতে দিতে চান না। আপনি যে বক্তব্যটা নিয়ে আসবেন, নত মস্তকে আমাকে সেটা গ্রহণ করে নিতে হবে। এই পরিবর্তনটা তো সেই পরিবর্তন ছিল না। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি একটু মনে করিয়ে দেই যে আমরা যখন ইতিহাস আমাদের হাতে থাকে, কলম আমাদের হাতে থাকে, ইতিহাস রচনা করে কিন্তু প্রান্তিক মানুষ, গরিব মানুষ, ইতিহাস লেখে কিন্তু ধনী মানুষ, শিক্ষিতরা। সুতরাং তার হাতে যেহেতু কলম থাকে, সে তার মতো করে ইতিহাস রচনা করে। আমাদের ইতিহাসের মধ্যে কোথাও আপনি ওই যে প্রেস ক্লাবের সামনে যে রিক্সাওয়ালা রিক্সায় দাঁড়িয়ে স্যালুট দিয়ে ভাইরাল হয়েছিল, তাকে ইতিহাসে আমরা জায়গা দিইনি। আমাদের এই ইতিহাসে যে মা তার 1 বছর বয়সী শিশুটাকে কাঁধের উপরে ঘুমন্ত রেখে একটা পানির বোতল নিয়ে শহীদ মিনারে গিয়েছিল, ওই মাকে আমরা এখানে রিকগনাইজ করিনি। আমরা যখন বলতে বসি তখন আমার কাছে মনে হয় পুরো ইতিহাসটা, পুরো ঘটনাটা আমার হাত থেকে তৈরি করেছি, আমি আমার মতন করে তৈরি করি। একটা রাজনৈতিক আন্দোলনে নানা রকমের কৌশল থাকতে পারে। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা কর্মী ছিলাম, আমরা তখন দেখেছি কখনো ছাত্রদের 10 দফা, কখনো কৃষক ক্ষেত মজুরদের 17 দফা, কখনো ইসকপ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের দাবি, এই দাবিগুলো নিয়ে এরশাদ বিরোধী আন্দোলনে শ্রমিক কর্মচারীরা হরতাল করেছে। পলিটিক্যাল পার্টিগুলো প্রত্যেকটা জায়গায় এক করেছে এমনটা না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহজাহান সিরাজ তিনি শহীদ হলেন ইসকপের ধর্মঘট সফল করতে গিয়ে। তাজুল ইসলাম তিনি শহীদ হলেন আদমজিতে ইসকপের ধর্মঘট সফল করতে গিয়ে। সুতরাং কোনো একটা রিজভাই গুলিবিদ্ধ হলেন। সুতরাং কোনো একটা আন্দোলনে সবসময় পলিটিক্যাল পার্টি তার ব্যানারটা নিয়ে ধরবে, এটা আমি সঠিক মনে করি না। আন্দোলনের অনেকগুলো টেকনিক থাকে, ট্যাকটিক্স থাকে, আপনাকে সেটিকে প্রয়োগ করতে হবে। শেখ হাসিনার সময় প্রত্যেকটি আন্দোলনকে
তারা যেটা ট্যাগ করত এই আন্দোলনটা বিএনপি জামাতের আন্দোলন। আপনি কৌশলগত কারণে কতগুলো নতুন মুখ সামনে দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারেন, কিন্তু সেটাকে আমি কখনো রাজনৈতিক দলের পশ্চাদপত আমি সেটি মনে করি না। তারা পেছনে হটেছে, তারা আপোষ করেছে, তারা চায়নি, এটি আমি মনে করি না। আমরা খেয়াল রাখতে হবে এরশাদ বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল 83 মধ্য ফেব্রুয়ারিতে, যেখান থেকে অসংখ্য মানুষ শহীদ হয়েছিলেন। 9 বছর পরে এরশাদের পতন ঘটিয়েছে বাংলাদেশের মানুষ, কিন্তু 9 বছর পরে 90-এর আন্দোলনে কোনো মানুষ বলেনি, আন্দোলনের যে শক্তি ছিল, যে নেতারা ছিল, তারা বলেনি 83-র আন্দোলন এটার কোনো দাম ছিল না, আমাদের এই এরশাদ পতনের ক্ষেত্রে ওটাকে আমরা রিকগনাইজ করছি না। ইতিহাসে যার যতটুকু ভূমিকা আপনি যদি স্বীকার না করেন, তাহলে এই যে উদারতাটা, যে উদার একটা সমাজ আপনি চান, এই উদারতাটা ইতিহাস আপনার কাছ থেকে আশা করবে না। সাম্প্রতিক সময়ে যেটি দেখছি যে নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদনের সময় শেষ হয়ে গেছে 20 তারিখে। এনসিপি এখন আবেদন করে না, আমি যতটুকু জানি যে 3 মাসের সময় চাইবে তারা, আরও সামনের সময়টা এসে নিবন্ধন হয়নি, কিন্তু নির্বাচন কমিশনের সাথে সিএসির সাথে আজকে তারা বৈঠকও করেছে। যেই বিনিয়োগ সম্মেলন হয়েছে সেখানে 3টি রাজনৈতিক দল আমন্ত্রণ পেয়েছে, তার মধ্যে এনসিপি একটি। আপনার কি মনে হয় আসলে যে এনসিপি কোনোভাবে ওভাররেটেড? প্রথমত বলে রাখি, আমি এনসিপির সফলতা কামনা করি এই কারণে যে বাংলাদেশের যখন তরুণরা রাজনীতি বিমুখ, তখন কতগুলো ব্রাইট স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, যাদের বিরুদ্ধে টার্মিনাল দখলের অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে শেয়ার মার্কেট দখলের অভিযোগ নেই, তারা রাজনীতিতে এসেছে। সঙ্গত কারণেই যে মতাদর্শ নিয়ে আসুক না কেন, তাদের আমি সফলতা চাই। তবে শুরুর থেকে তাদের সতর্ক হওয়া উচিত ছিল যে আমাদের এখানে রাজার দলের বিকাশটা, ইতিহাসটা ভিন্ন। এনসিপিকে রাষ্ট্রের নানা অর্গানের পক্ষ থেকে যে ধরনের ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে, এর ভেতর থেকে মানুষের মধ্যে এই ধারণাটা ক্রমশই বদ্ধমূল হচ্ছে এটি রাজার দল। এবং একটা সন্তান যখন বড় হয়, তার পিতা তার হাতটি ধরে চাচা বাড়ি, ফুপু বাড়ি এবং বাজারের ভেতরের মিষ্টির দোকানটা যেভাবে চিনিয়ে নিতে যায়, আমি দেখতে পাচ্ছি সরকারের লোকজন এনসিপিকে ওই সুযোগটা দিচ্ছে। গণঅভ্যুত্থানের 5ই আগস্টের পরে এই পর্যন্ত প্রায় 22টি রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং তারা সবাই বলছে যে আমরা আগস্টের জুলাইয়ের স্পিরিটকে ধারণ করছি। এনসিপির নিজের উদ্যোগে এটা উচিত যে সরকারের কাছ থেকে এই ধরনের যে বাড়তি একটা সাপোর্ট নেওয়া, যেটা তার ইমেজকে নষ্ট করছে এবং আমি দেখতে পাচ্ছি বিকাশের সম্ভাবনাটাকে নষ্ট করে দিচ্ছে। আমি এনসিপির সফলতা চাই বলে আমি তাকে এই বিষয়টা মনে করিয়ে দিচ্ছি, সাধারণভাবে বাংলাদেশের মানুষ সরকারকে, যে সরকারই থাকুক না কেন, তার রংটা যাই থাকুক না কেন, সরকারের ব্লেসিং কোন দিকে আছে তাকে একটু নেগেটিভলি দেখে। এনসিপির বিকাশের স্বার্থে আমার মনে হয়, এবং তাদের নেতাকর্মীদের মধ্যে ডক্টর ইউনূসের সরকারের কোনো একটি সমালোচনা করলে তারা যেভাবে রিয়্যাক্ট করে, তাতে মনে হয় যে বোঝা যায় যে ওই যে অভিযোগটা তারা স্টেটমেন্ট দিয়ে সত্য করে দিচ্ছে। এই জায়গাটা তাদেরকে খেয়াল রাখা দরকার এবং সরকার কতগুলো বাড়তি সুবিধা তাদেরকে দিচ্ছে এটা যে কেউ বুঝতে পারবে। যেমন এই যে আপনি যে দুটো উদাহরণের কথা বললেন, এই উদাহরণগুলো আপনি কোনো পলিটিক্যাল পার্টি, আপনি যদি বলেন যে এনসিপির এই যে সরকারের যে স্টেকটা দিচ্ছে, কেন দিচ্ছে হচ্ছে গণ অভ্যুত্থানে তাদের চ্যাম্পিয়ন ভূমিকার কারণে। তার অর্থ হচ্ছে আপনি তো তাহলে এইখানে সেই কোটা আবার নিয়ে আসলেন, যে তাদেরকে আমরা এই যে স্টেকটা দিচ্ছি, ওই কোটায় তারা গণ অভ্যুত্থানে চ্যাম্পিয়ন ছিল। আমি আপনাকে মনে করিয়ে দিই, আপনি একটা ক্লাসের ফার্স্ট বয়, একেবারে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সব থেকে ভালো রেজাল্ট করেন আপনি, কিন্তু আপনি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করলেন না, ফর্ম ফিল আপ করলেন না। আপনাকে কি এসএসসি পরীক্ষার পরে কলেজের অ্যাক্টিভিটিতে কলেজ অথরিটি কি রিকগনাইজ করবে না? আপনি যেহেতু ভালো ছাত্র, কিন্তু আপনার থেকে খারাপ ছাত্ররা এসএসসি পরীক্ষা দিয়ে তারা পাশ করেছে। এনসিপি গণ আন্দোলনের সব থেকে ভালো ছাত্র, মেধাবী ছাত্র, 1 নাম্বার রোল, কিন্তু সে যেহেতু এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেনি, আপনি যখন কলেজের অ্যাক্টিভিটির মধ্যে একাডেমিক কার্যক্রমে তাকে যখন এক্সেসটা দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবে আমি যদি অভিযোগ করি যে আপনি ওই যে কোটাকে বহাল রেখেছেন। আমি আবার বলি, এনসিপির সফলতা কামনা করি এক ওয়েল উইশার হিসাবে। তাদের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো উঠছে,
বিভিন্ন জায়গায়, এই অভিযোগগুলোকে একেবারে তাৎক্ষণিকভাবে পত্রপাঠ বিদায় না করে তাদের উচিত এই অভিযোগগুলো তদন্ত করা। কারণ আমাদের এখানে অনেক শুভ উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। এই ব্রাইট স্টুডেন্টগুলো যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা যদি বিনষ্ট হয় আমরা সেটা কোনোভাবেই চাই না।